সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। দর্শক, সাথে আছি আমি ডাক্তার অর্থি জুগরিফ। ডায়াবেটিস শব্দটির সাথে আমরা কম বেশি সকলে পরিচিত হলেও অনেক ক্ষেত্রে ডায়াবেটিস শনাক্তকরণের ক্ষেত্রে আমরা অনেক বেশি দেরি করে ফেলি। দর্শক, ডায়াবেটিস শনাক্তকরণে আমাদের কতটুকু সতর্ক হওয়া প্রয়োজন এবং কি করে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই মরণঘাতী ব্যাধিটিকে, কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার নাদিয়া জান্নাত, যিনি অ্যাসোসিয়েট কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি, বিআরবি হসপিটাল, ঢাকা। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং বিআরবি কর্তৃপক্ষকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ডায়াবেটিস নিয়ে আজ কথা বলবো, কিন্তু অনেকেই বুঝে উঠতে পারেন না যে তার ডায়াবেটিস রয়েছে কিনা। আমি যেমনটি শুরুতে বলছিলাম, এবং এর প্রেক্ষাপটে আমাদের সারা দেশ সহ বিশ্বব্যাপী ডায়াবেটিসে আক্রান্তের ঝুঁকি কিংবা আক্রান্তের পরিমাণ ক্রমাগত বেড়ে চলছে। এবং এই যে বর্তমানে যে মুহূর্তটি চলছে, আমরা প্রায় প্রতিটি পরিবারে এক বা একাধিক সদস্য ডায়াবেটিসে আক্রান্ত। একটু জানতে চাই যে ব্লাড সুগার কত হলে আমরা সেটাকে স্বাভাবিক বলবো এবং তার চাইতে কত বেশি হলে আমরা সেটাকে ডায়াবেটিস হিসেবে ধরে নেব, এবং ডায়াবেটিস বলতে আমরা কি বুঝি আসলে? আচ্ছা, খুবই চমৎকার একটি প্রশ্ন। আসলে প্রথমেই আপনি যেটা জানতে চেয়েছেন যে আমাদের ব্লাডে, রক্তে কিন্তু সুগারের একটা স্বাভাবিক পরিমাণ থাকে। যদি এই রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চাইতে বেড়ে যায়, তখনই আমরা এটাকে ডায়াবেটিস বলি। সাধারণত রক্তে শর্করার মাত্রা যদি খালি পেটে 7 বা তার বেশি এবং 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যদি তার পরিমাণ 11.1 বা তার বেশি হয়, সেটাকে আমরা সাধারণত ডায়াবেটিস বলে থাকি। এবং এই যে ডায়াবেটিসে এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে, একটা সময় দেখতাম কেবলমাত্র বয়োজ্যেষ্ঠরা আক্রান্ত হচ্ছে। বর্তমানে আমরা তরুণ প্রজন্মের মাঝে অনেক বেশি ডায়াবেটিসে আক্রান্তের ঝুঁকি পরিলক্ষিত হচ্ছে বা দেখছি। কি কারণে এত ব্যক্তি ডায়াবেটিস ভুগছে? প্রথমত আপনি জেনে থাকবেন যে ডায়াবেটিস তো আসলে মূলত টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস, এবং আমরা জানি যে টাইপ 1 ডায়াবেটিসটা সাধারণত কম বয়সে হয়। বাট রিসেন্টলি আমরা দেখছি যে টাইপ 2 ডায়াবেটিসও কিন্তু কম বয়সে আমরা পাচ্ছি, এবং এটার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমরা এখন কিন্তু আর আগের মতো যে আমরা খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ, ব্যায়াম, এই জিনিসগুলো কিন্তু আমাদের অভ্যাসের মধ্যে এখন নেই। দেখা যাচ্ছে আমরা খুব প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, রাতে দেরিতে ঘুমাচ্ছি, সকালে দেরিতে উঠছি, কায়িক পরিশ্রমের পরিমাণ দিনকে দিন কমছে। তো যার কারণে ডায়াবেটিসের পরিমাণও কিন্তু, ডায়াবেটিসের রোগীর সংখ্যাও কিন্তু এই কারণে বেড়ে যাচ্ছে। তো এই যে ক্রমাগত বাড়ছে, এটিকে নিয়ন্ত্রণ করার জন্য তো আমাদের জানা প্রয়োজন। যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে তারা বিষয়গুলো নিয়ে আসলে খুব একটা সচেতন নন। আমরা জানি বেশিরভাগ এটা ডায়াবেটিস তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু স্বাভাবিক একজন ব্যক্তি কি করে বুঝতে পারেন সেক্ষেত্রে? আচ্ছা, ডায়াবেটিসের কিছু টিপিক্যাল সিমটম আছে, যেমন অতিরিক্ত ক্ষুধা পাওয়া, ওজন কমে যাওয়া, অতিরিক্ত প্রস্রাব হওয়া, অতিরিক্ত পানির পিপাসা পাওয়া, এগুলোকে আমরা বলি টিপিক্যাল সিমটম অফ ডায়াবেটিস। এর বাইরেও কিছু কিছু সিমটম আছে, যেমন ঘন ঘন প্রস্রাব ইনফেকশন হওয়া, কোনো জায়গায় আঘাত পেয়েছে ওটা ঠিকভাবে না শুকানো, যেটাকে আমরা বলি ডিলেড উন্ড হিলিং। এরকম আরও কিছু সিমটম আছে, যেরকম কোনো জায়গায় ইনফেকশন হচ্ছে, দীর্ঘদিন ধরে তার ইনফেকশন চলছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু ইনফেকশন কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না। এবং অনেক সময় আপনি দেখে থাকবেন যে পেশেন্ট হয়তো অন্য কোনো প্রবলেম নিয়ে ডক্টরের কাছে আসছে, ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে তার আরবিএস বা আমরা যখন এইচবিএনসি করে দেখছি, তখন দেখছি যে তার সুগার লেভেলটা অনেক বেশি, তিনি জানেন না। কারণ আপনি প্রথমেই বললেন যে 50% ডায়াবেটিস পেশেন্টের কিন্তু কোনো সিমটম আসলে পরিলক্ষিত হয় না, একদমই অ্যাসিমটোম্যাটিক থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে টিপিক্যাল সিমটম। এগুলো যদি কারো মধ্যে থাকে, যে ঘন ঘন প্রস্রাব, পানির পিপাসা এবং অতিরিক্ত ওজন কমে যাওয়া, অতিরিক্ত ক্ষুধা পাওয়া, এগুলো যদি থাকে, তাহলে অবশ্যই তাকে ডক্টরের শরণাপন্ন হয়ে বুঝতে হবে যে তার ডায়াবেটিস আছে কি নেই। আমরা অনেক ক্ষেত্রে যখন কোনো উপসর্গ প্রকাশ পাচ্ছে না, দেখা যাচ্ছে যে অন্য কোনো ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে তাদের শনাক্তকরণ হচ্ছে তিনি আসলে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং ডায়াবেটিসের মাত্রাটি অনেক বেশি। তো তাদের ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে? ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের পরামর্শ কি? আচ্ছা, সেক্ষেত্রে আমরা আসলে বেসিক্যালি যেটা দিয়ে ডায়াবেটিসটা প্রগনোসিস এবং ডায়াগনোসিস দুটোই ডিপেন্ড করে, সেটা হচ্ছে এইচবিএনসি বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন। এটা বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে 3 মাসে ডায়াবেটিসের গড়। তো এটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের ম্যানেজমেন্ট প্ল্যানটা ডিপেন্ড করে। যদি এটা 6.5 বা তার বেশি থাকে প্রথম দিকে, তাহলে আমরা তাকে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে করতে বলি। তবে এটার সাথে কিছু অ্যাসোসিয়েটেড জিনিস আছে, যে তার বংশে কোনো ডায়াবেটিস আছে কি না, তার ওজনটা কেমন, সে যদি ওবেসিটি থাকে বা আদার্স কোনো কোমরবিডিটিস থাকে, তাহলে কিন্তু আমরা তাকে মেডিসিন প্লাস লাইফস্টাইল মডিফিকেশনের অন্তর্ভুক্ত করি। কিন্তু দেখা যাচ্ছে যে কারো ডায়াবেটিস এইচবিএনসি লেভেলটা 9 এর উপরে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাকে আমরা ইনসুলিন শুরু করতে বলি অ্যালং উইথ লাইফস্টাইল মডিফিকেশন। কিন্তু প্রবলেম হলো যেটা, যে পেশেন্টরা সবসময় মনে করে যে
ওষুধ এবং ইনসুলিন এটার মাঝে থাকলেই বোধহয় হবে, এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাকে প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, দেন আমার ইনসুলিন বা আমার ওষুধ যেটা লাগে সেটা আমাকে সঠিকভাবে নিতে হবে। একদমই, তার মানে ইনসুলিন এবং মেডিসিন কখনোই ডায়াবেটিসকে শুধুমাত্র নিয়ন্ত্রণ করতে পারে না, পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশনের একটি বড় ভূমিকা রয়েছে। একটু জানতে চাই, একটি কন্ডিশন রয়েছে যেটি কোনো ব্যক্তি ডায়াবেটিসে এখনও আক্রান্ত হয়নি, কিন্তু আপনারা পরীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে যে প্রি ডায়াবেটিক কন্ডিশনে রয়েছে। রোগীরা আসলে প্রি ডায়াবেটিক কন্ডিশনটা সম্পর্কে খুব একটা ভালো বোঝে না, একটু যদি বলেন। আচ্ছা, প্রি ডায়াবেটিস হলো ডায়াবেটিসের এমন একটা কন্ডিশন যেটাকে আমরা স্বাভাবিক মানুষদেরকে বলি যে রক্তে আপনার শর্করার পরিমাণ বর্ডার লাইনে আছে, যে কোনো সময় আপনার এটা ডায়াবেটিসে রূপান্তরিত হতে পারে। তবে প্রি ডায়াবেটিসের একটা সুবিধা হলো যে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিভেন্টেবল কন্ডিশন, কারণ যখন ডায়াবেটিস হয়ে যাবে তখন কিন্তু আপনি আর এটাকে প্রতিরোধ করতে পারবেন না, তখন এটাকে আপনাকে কন্ট্রোল করে এটাকে আপনাকে রাখতে হবে। কিন্তু প্রি ডায়াবেটিস কিন্তু আপনি যদি প্রথম থেকে লাইফস্টাইল মডিফিকেশান, কোনো ক্ষেত্রে কিছু বিশেষ ক্ষেত্রে আমরা মেটফর্মিন জাতীয় ওষুধ দিয়ে থাকি, তো এই জিনিসগুলো করে কেউ যদি প্রি ডায়াবেটিসটাকে প্রতিরোধ করতে পারে তাহলে কিন্তু সে ভবিষ্যতে তার কিন্তু ডায়াবেটিসটা আর হবে না, বা হলেও সেটার ডিউরেশনটা দেখা যাবে তার 5 বছর পরে হওয়ার কথা ছিল সেটা হয়তো 10 বছর পরে বা 15 বছর পরে গিয়ে হচ্ছে। সো আমি বলবো যাদের প্রি ডায়াবেটিস আছে বা যারা রেগুলার, বিশেষ করে যারা 40-র উপরে, যাদের ওবেসিটি আছে, যাদের বংশে হিস্ট্রি আছে, তাদের অবশ্যই 35 থেকে 40-র মধ্যে একটা সিম্পল সুগার টেস্ট যেগুলো আমরা করে থাকি সেগুলো করে জানা দরকার যে তার সুগার লেভেলটা কোন অবস্থায় আছে এবং সে অনুযায়ী তাকে অবশ্যই আগাতে হবে। তো আপনি তো বলছিলেন প্রি ডায়াবেটিক কন্ডিশনটা অনেক ক্ষেত্রে নিরাময়যোগ্য, এটিকে প্রতিরোধ করা সম্ভব। যেহেতু ডায়াবেটিস কোনো প্রতিরোধযোগ্য নয়, প্রি ডায়াবেটিক কন্ডিশনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কি আসলে মেডিসিন গ্রহণের কোনো বিষয় রয়েছে নাকি শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন? প্রথমে অবশ্যই আমরা লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে থাকি, তবে ওই একটু আগে যেটা বললাম যে ওবেসিটি যদি থাকে, যাদের বিএমআই অ্যাবাভ নর্মাল তাদের ক্ষেত্রে এবং যাদের এজ 30-র নিচে এই ধরনের কিছু কন্ডিশন আছে, তাদের ক্ষেত্রে আমরা মেটফর্মিন জাতীয় ওষুধ প্রেসক্রাইব করে থাকি। তাতে করে তাদের বিএমআই কমার সাথে সাথে, ওজন কমার সাথে সাথে আপনি জেনে থাকবেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় টাইপ 2 ডায়াবেটিসে। আচ্ছা, সো ওই রেজিস্ট্যান্স যখন কমে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স যখন কমে যাবে, ইনসুলিন গিয়ে যখন আমাদের বডির যে অতিরিক্ত যে সুগার লেভেল আছে সেটাকে যখন নিয়ন্ত্রণ করবে বা কোষের সেন্সিটিভিটি যখন বাড়িয়ে দিয়ে গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করবে, তখন কিন্তু আপনার ডায়াবেটিসের লেভেলটা তার ওই যেই সুগার লেভেলে সে আগে ছিল সেটাতে কিন্তু সে থাকবে না, এইচবিএনসিটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে এবং সেক্ষেত্রে আমরা কিন্তু মেডিসিন অফ করে দিব এবং তাকে লাইফস্টাইল মডিফিকেশনে সে অনেকদিন ভালো থাকতে পারবে। মানে এটি সবচেয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তথ্য, কারণ আমরা অনেকেই জানি না আসলে প্রি ডায়াবেটিক কন্ডিশনে যে একটি মানুষের ওষুধ খাওয়া প্রয়োজন। আমরা রিপোর্ট পাচ্ছি যে আচ্ছা, আমাদের আশেপাশে প্রতিবেশীরা বলে আচ্ছা আপনার তো এখনো ডায়াবেটিস হয়নি, তো এটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আপনি ভালো রয়েছেন। কিন্তু তার ক্ষেত্রেও যে কোনো বিষয় রয়েছে ওষুধ খাবার কিংবা চিকিৎসকের দেখানোর, চিকিৎসকের কাছে যাওয়া, তা না হলে তিনি আবারও খুব দ্রুত সময়ের মাঝে ডায়াবেটিক কন্ডিশনে চলে যাবেন এবং কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। প্রি ডায়াবেটিস লেভেলেও কিন্তু কিছু কমপ্লিকেশন যদি সে কন্ট্রোল না করে, ডায়াবেটিস ডেভেলপ হওয়ার আগেই কিন্তু তার কিছু কার্ডিওভাস্কুলার মরবিডিটি চলে আসে। তো এই জন্য প্রি ডায়াবেটিসটা অবশ্যই শনাক্ত করা প্রয়োজন এবং সেই অনুযায়ী অবশ্যই রোগীকে ব্যবস্থা নিতে হবে, সচেতন হতে হবে। একদমই, এবং প্রপার ডায়েট মেইনটেইন করতে হবে, ডিসিপ্লিন মেইনটেইন করতে হবে, তাকে প্রতিদিন হাঁটাচলা করতে হবে। একজন ডায়াবেটিস রোগীকে আপনারা প্রতিদিন কি হাঁটার পরামর্শ দিয়ে থাকেন এবং সেটা কত মিনিট? আচ্ছা, আমরা সাধারণত বলে থাকি যে আপনি প্রতিদিন 30 মিনিট করে হাঁটবেন, তবে যদি কারো ব্যস্ততার কারণে কেউ যদি প্রতিদিন হাঁটতে না পারে সেক্ষেত্রে আমরা একদিন গ্যাপ দিয়েও হাঁটা যেতে পারে। সপ্তাহে যেন তার 150 মিনিট সে হাঁটে, এটা তাকে এনশিওর করতে হবে। এবং হাঁটার বেশ কিছু নিয়ম আছে, যে প্রথম দিকে দেখা যাবে যে আমরা বলি যে যখন আপনি শুরু করবেন এক্সারসাইজটা তখন আপনি আস্তে আস্তে শুরু করবেন, দেন মাঝের যে সময়টা সেটা একটু জোরে হবে এবং যখন আপনি শেষ করবেন তখন ওইটা আস্তে আস্তে করে শেষ করতে হবে। এই ফেজটাও কিন্তু তাকে মেনটেন করতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে এক্সারসাইজ করছে, হাঁটছে, কিন্তু লাভ হচ্ছে না, আসলে তারা অনেক সিস্টেমগুলো আসলে মেনটেন করতে পারছে না। দেখা যাচ্ছে হাঁটছে কিন্তু শরীর থেকে ঘাম যাচ্ছে না। আমরা কিন্তু বলি যে এমনভাবে হাঁটবেন যেন শরীর থেকে ঘাম যায়, সেই ক্যালোরি যেন তার বার্ন হয়, সেভাবে তাকে কিন্তু এটাকে করতে হবে। এটিও খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই বুঝে উঠতে পারি না এক্সারসাইজ করছি কিন্তু এক্সারসাইজের ধরনটা কিরকম হবে, বা আমি তো প্রতিনিয়ত খাদ্য গ্রহণ করছি কম পরিমাণে, সীমিত পরিমাণে, কিন্তু কোন খাবারগুলো আসলে বেশি গ্রহণ করা প্রয়োজন, কোনগুলোকে আপনি বাদ দেওয়ার পরামর্শ দেবেন, সেটিও জানাটা অত্যন্ত জরুরি। একটু জানতে চাই ম্যাম।
খাদ্যের বিষয়টাতে আমরা আসলে ডায়াবেটিস রোগী প্রথমেই মনে করে যে আমি মনে কিছুই খেতে পারবো না, বিষয়টা কিন্তু আসলে তা না। সবই খেতে পারবেন, বাট আপনাকে একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে, যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ অন্য ব্যালেন্স ডায়েটে আমরা যেরকম দিই তার চাইতে কিছুটা কম থাকবে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেরকম ভাত, আলু, রুটি এগুলো খেতে পারবে না তা না, পরিমাণে কম খাবে। তবে আমি বলবো যে আলুটা খাদ্য তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। এছাড়া মাটির নিচের যে সবজিগুলো সেগুলো খাওয়া যাবে না, এবং মিষ্টি জাতীয় কোনো খাবার, বিশেষ করে সাদা চিনির যুক্ত যে খাবারগুলো সেগুলো খাওয়া যাবে না। এবং মিষ্টি রসালো ফল যেরকম আম, কাঁঠাল, লিচু, আনারস, তরমুজ এই টাইপের মিষ্টি রসালো ফল যেগুলো সেগুলো কিন্তু খাওয়া যাবে না। একদমই কি খেতে পারবে না, নাকি সীমিত পরিমাণে, কতটুকু পরিমাণে খাওয়া? রসালো ফলগুলো একদমই খাওয়া যাবে না, কিন্তু অন্য ফলগুলো যেমন টক জাতীয় ফল, মালটা, কমলা, পেয়ারা, আমড়া এই জাতীয় যে ফলগুলো, দেশীয় যে ফলগুলো টক ফল, সেগুলো তিনি খেতে পারবেন। আর কারো যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে, ইনসুলিন নিয়ে বা ওষুধ খেয়ে যদি খুব ভালো তার এইচবিএনসিটা মেনটেন থাকে, তাহলে সেক্ষেত্রে সে মাঝে মাঝে সপ্তাহে একবার দুইবার একটু আম খেলো, একটু কাঁঠাল খেলো। তবে কারো যদি কন্ট্রোল না থাকে তাহলে তার অবশ্যই একদম এক পিস আমও খাওয়া ঠিক হবে না। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস তো ধরনের কথা বলছিলেন আপনি, টাইপ 1 হতে পারে, টাইপ 2 হতে পারে, এছাড়াও আর কি কি ধরন রয়েছে এবং কোনটিতে আক্রান্তের ঝুঁকিতে আমাদের দেশের প্রেক্ষাপটে এগিয়ে রয়েছে? আচ্ছা, আমাদের দেশে সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ডায়াবেটিস আসলে মূলত 4 ভাগে বিভক্ত। আমরা বলি টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, গর্ভকালীন ডায়াবেটিস অর জেস্টেশনাল ডায়াবেটিস, এবং অন্যান্য কিছু কারণ আদার স্পেসিফিক টাইপস, যেটা হতে পারে বিভিন্ন হরমোনজনিত সমস্যার কারণে। এছাড়া আপনি জেনে থাকবেন যে বিভিন্ন ড্রাগসের কারণে কিন্তু ডায়াবেটিস হয়। তার মধ্যে কমন হলো স্টেরয়েড জাতীয় ওষুধ। দেখা যায় যে কোনো ইন্ডিকেশনে আমরা দিচ্ছি, এবং অনেক সময় আমাদের দেশের রোগীরা দেখা যায় যে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছে ব্যথার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি, বিশেষ করে ফার্মেসি থেকে তারা ছোট ছোট লালকটসন জাতীয় এই ধরনের স্টেরয়েড জাতীয় ওষুধ দিনকে দিন খেয়েই যাচ্ছে ব্যথার জন্য। তো এটা দীর্ঘদিন সেবন করার কারণে দেখা যায় যে তার কিন্তু রক্তে সুগারের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আদার স্পেসিফিক টাইপসের ভিতরে। এছাড়া আমাদের দেশের প্রেক্ষাপটে 96% পেশেন্টের কিন্তু টাইপ 2 ডায়াবেটিস, যেটা আমরা বেশি দেখে থাকি। আমরা খুব লাকি যে আমাদের টাইপ 1 ডায়াবেটিস খুবই কম। কারণ আপনি জেনে থাকবেন যে টাইপ 1 ডায়াবেটিস কিন্তু আসলে একটা অটোইমিউন ডিজিজ, যেখানে টাইপ 2 ডায়াবেটিসের সাথে অনেক কিছু আরো মাল্টিফ্যাক্টোরিয়াল একটা ডিজিজ। একদমই। একটু জানবো যে আপনি তো বলছিলেন যে টাইপ 1, টাইপ 2 এবং আদার কজগুলো আমরা জেনেছি, কিন্তু গর্ভাবস্থায় একজন মায়ের যদি ডায়াবেটিস হয়ে থাকে, সেটা আসলে কি কারণে হয়? কোনো সুনির্দিষ্ট কি কারণ রয়েছে যে একজন মা আগে কখনোই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন না, কিন্তু হঠাৎ করে তিনি গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাচ্ছেন? এটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস অথবা জিডিএম। তো এক্ষেত্রে দেখা যায় যে আপনি যেটা বললেন যে আগে থেকে ডায়াবেটিস ছিল না, কিন্তু প্রেগনেন্সির সময় কেন হচ্ছে? এটার একটা কারণ হচ্ছে যে প্রেগনেন্সিতে আমাদের নানা ধরনের হরমোন তৈরি হয়। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হলো হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এবং এই হরমোনের কারণে দেখা যায় যে ইনসুলিন মায়ের বডিতে থাকা সত্ত্বেও ইনসুলিনটা ঠিকমতো কাজ করতে পারছে না বিকজ অফ দিস হরমোন। এছাড়াও যেহেতু প্রেগনেন্সি একটা স্ট্রেসফুল একটা কন্ডিশন, আরও নানা ধরনের হরমোন যেটা কিনা ডায়াবেটিস হওয়ার জন্য দায়ী, যেরকম কর্টিসল, গ্রোথ হরমোন, এরকম আরও কিছু হরমোন তৈরি হয়, যার কারণে প্রেগনেন্সিতে কিন্তু ডায়াবেটিসটা খুব কমন হয়ে গেছে। এবং আমি প্রথমেই বলছিলাম যে আমাদের এখন ম্যাক্সিমাম পেশেন্টরাই কিন্তু ওবেসিটিতে আমরা ভুগছি। তো আগে থেকে যাদের ওবেসিটি ছিল তাদের কিন্তু সম্ভাবনা বেশি, এবং যাদের বংশে রয়েছে ডায়াবেটিস তাদেরও কিন্তু সম্ভাবনা বেশি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাসে ভোগার। আচ্ছা, মানে বংশ পরম্পরায় আমার পরিবারের কারো রয়েছে, কিন্তু আমি ডায়াবেটিসে আক্রান্ত নই, কিন্তু হঠাৎ করে আমার কনসিভ হয়েছে, প্রেগন্যান্সি অবস্থায় আমি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যেতে পারি। তার মানে ডায়াবেটিসে আক্রান্তের ঝুঁকিতে বংশ পরম্পরায় যাদের ডায়াবেটিস তারা এগিয়ে রয়েছে অনেক মাত্রায়। তো একজন গর্ভবতী মা যদি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায়, আমরা তো জানি অ্যান্টিনেটাল চেকআপ করা প্রয়োজন, সে সময় অনেকের ধরা পড়ে যায়। ওই মাটিকে আসলে আপনারা তখন কি পরামর্শ দেন? তার ওষুধ খাওয়া জরুরি নাকি ইনসুলিন গ্রহণ করা জরুরি? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বেসিক্যালি জিডিএম পুরো টার্মটাই হচ্ছে আলাদা। এটাতে আমরা যেটা বলি যে স্বাভাবিকভাবে আমি প্রথমে যেটা বললাম ডায়াবেটিসের মাত্রা নিয়ে, যে 7-এর বেশি এবং হচ্ছে 11-এর বেশি হলে আমরা ডায়াবেটিস বলি। জেস্টেশনাল ডায়াবেটিসে যেহেতু মা এবং বাচ্চা উভয়ের ঝুঁকি আছে ডায়াবেটিসের কারণে, এটার যেই মাত্রাটা এটা কিন্তু আরও লিমিটেড। আমরা সাধারণত বলি যদি খালি পেটে 5.3 এবং ভরা পেটে যদি তার 8.3 এর বেশি থাকে, তখনই কিন্তু আমরা তাকে ডায়াবেটিস বলি যে আপনার গর্ভকালীন ডায়াবেটিস হয়েছে। তবে এক্ষেত্রে আমরা মাদেরকে এনশিওর করি যে আপনাদের এই ডায়াবেটিসটা কিন্তু প্রেগনেন্সির পরে চলে যাবে।
95% পেশেন্টেরই কিন্তু ডায়াবেটিসটা চলে যায়, গর্ভকালীন ডায়াবেটিসটা, এবং তাকে সেটা পরবর্তী ফলো আপে পরবর্তী ডেলিভারি 3 মাস পরে তাকে আবার আমরা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এই টেস্টটা করে আমরা কনফার্ম করি যে তার ডায়াবেটিস আছে কি নেই। এবং এক্ষেত্রে আমরা যে ম্যানেজমেন্টটা দেই, কখনোই প্রেগনেন্সিতে আমরা মুখে খাওয়ার ওষুধটা প্রেসক্রাইব করি না, কারণ এক্ষেত্রে প্ল্যাসেন্টা দিয়ে ক্রস করে যাওয়ার কিছু বিষয় আছে। তো আমরা সেই ঝুঁকিতে না যেয়ে মায়ের থেকে বাচ্চার শরীরে যেতে পারে। তো এক্ষেত্রে আমরা 100% সেফ বলি ইনসুলিনটা একমাত্র চিকিৎসা প্রেগনেন্সিতে। তো প্রেগন্যান্সিতে একজন মা যদি ইনসুলিন গ্রহণ করে সেটি তার সন্তানের জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারে? সন্তানের উপরে এটার কোনো প্রভাব নেই, তবে যারা অনেক বেশি হাই ডোজে পায় তখন সেক্ষেত্রে দেখা যায় পরবর্তী সময়ে তার বাচ্চা নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া বা এই ধরনের প্রবলেমগুলোতে ভুগতে পারে। তবে এই জন্য ইনসুলিন নেবেন না বা ইনসুলিন নিয়ে ভয় আছে, যেটা আমি ওষুধের ক্ষেত্রে বললাম, সেরকম কিন্তু রিস্ক কোনো ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে নেই। বরং ইনসুলিনটা নিলেই সে একটা সেফ প্রেগনেন্সি পাবে, বাচ্চাও সেফ থাকবে। এবং ইনসুলিন এটাও ডিপেন্ড করবে যে আমি কয় বেলা দিচ্ছি ইনসুলিন, তাকে কি এক বেলা দিচ্ছি নাকি তাকে 2 বেলা দিচ্ছি। অনেক সময় আমাদের বেজাল বোলাস রেজিমেনে চলে যেতে হয়, যেটাকে আমরা বলি 4 বেলা ইনসুলিন তাকে নিতে হয়। এবং এক্ষেত্রে দেখি যে পেশেন্টদের খুব ভালো একটা কন্ট্রোল থাকে, কারণ তাকে তো আমার শুধুমাত্র ফাস্টিং কন্ট্রোল করলেই হবে না, ফাস্টিং, টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট, আফটার লাঞ্চ, আফটার ডিনার, সবগুলোই কিন্তু তাকে একটা স্টেবল কন্ডিশনের মধ্যে রাখতে হবে। এবং এক্ষেত্রে প্রেগনেন্সিতে যে লক্ষ্যমাত্রা থাকে ডায়াবেটিসের, এটা আমরা বলে থাকি যে খালি পেটে তাকে 4.5 থেকে 5 রাখতে হবে, এবং ভরা পেটে ওনার রাখতে হবে 6 থেকে 6.5। এই লেভেলটা যদি উনি থ্রু আউট দ্য প্রেগনেন্সি ফলো করতে পারে, তাহলে একটা সেফ প্রেগনেন্সি পসিবল। নিশ্চয়ই। এবং সেই সাথে জানতে চাই যে আমরা তো জানি গর্ভাবস্থায় একজন মাকে অনেক বেশি হেলদি ফুড খেতে হয়, স্বাস্থ্যকর খাবার, যাতে করে তার অনাগত সন্তানটি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। এবং মাকেও যেহেতু একটি অনাগত সন্তান রয়েছে তার গর্ভাবস্থায়, তো তাকে হেলদি ফুড না খেলে তো তিনি কখনোই ভালো থাকতে পারেন না। কিন্তু এক্ষেত্রে বাধা সাধ্যে অবশ্যই গর্ভাবস্থায় যদি প্রেগনেন্সিতে এই ডায়াবেটিসটিতে আক্রান্ত হয়ে থাকে, একটু জানবো যে সেক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে কিনা খাদ্যাভ্যাসে? আচ্ছা, খাদ্যাভ্যাসে প্রথমেই আমি এর আগে যেটা বলেছিলাম, মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। আমরা এই সব ক্ষেত্রে পেশেন্টদেরকে হাই প্রোটিন ডায়েট দিয়ে থাকি, যেরকম তাকে ডিম, দুধ, মাছ, মাংস, এগুলো কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে খেতে পারবে। ডিম একটা পেশেন্টকে আমরা 4 বেলা 4টা ডিম দিয়ে থাকি, 2টা কুসুম সহ, 2টা কুসুম ছাড়া, 2 গ্লাস দুধ, মাছ, মাংস একটু 3 টুকরা 4 টুকরা করে সে খেতে পারে। কিন্তু ভাত, আলু, রুটির পরিমাণ, কার্বোহাইড্রেট তাকে রেস্ট্রিক্ট থাকতে হবে, যেহেতু তার ডায়াবেটিস আছে। সেটা সে ইনসুলিন নিয়ে হলে লাইফস্টাইল মডিফিকেশনের ভিতরেই কিন্তু এগুলো পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাকে এই জিনিসগুলো কিন্তু আসলে মেনটেন করতে হবে, আদারওয়াইজ তার সুগার কিন্তু বেড়ে যাবে। এবং প্রেগনেন্সি যত অ্যাডভান্স স্টেজে যায় ততই কিন্তু গ্লুকোজ ইনটলারেন্সটা বাড়তে থাকে, বিকজ অফ দ্য হরমোন লেভেল এবং হরমোন ব্যালেন্স। তার মানে গর্ভাবস্থায় পুরো টার্মটাতেই একজন মাকে অবশ্যই ডায়েটটা একজন নিয়ন্ত্রিত চিকিৎসক কিংবা যারা ডায়েটিশিয়ান রয়েছে তাদের পরামর্শ মেনে অবশ্যই নেওয়াটা অত্যন্ত অবশ্যই অবশ্যই। এই যে একজন মা হঠাৎ করে প্রেগন্যান্সি পিরিয়ডে ডায়াবেটিস হয়ে গেল, পরবর্তীতে সন্তানের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কতটুকু? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি, তার যেই গর্ভবতী মায়ের যে বাচ্চা, তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় 5 থেকে 10 গুণ বেশি অন্য মায়েদের তুলনায়। দেখা যাবে যে সে হয়তো তার মা যে টাইমে ডায়াবেটিস ডেভেলপ করছে, পরবর্তী সময় তার যে বাচ্চা সে আরও আগে ডায়াবেটিস ডেভেলপ করছে। এটাকে আমরা বলি ট্রান্সজেনারেশন ফ্লো আর কি। দেখা যাচ্ছে যে তার মা, তার যে গর্ভবতী মায়ের যে ডায়াবেটিস, তার মা হয়তো 50 বছর বয়সে ডায়াবেটিস ডেভেলপ করলো, মেয়ে হয়তো 30-এ করলো, তার মেয়ে আরও পরে, আরও আগে, মানে এগিয়ে আসতে থাকবে। জি। তো জন্মের পর থেকে বা নির্দিষ্ট সময়ের পর থেকে এই ধরনের যারা ঝুঁকিতে রয়েছে তাদের লাইফস্টাইল মডিফিকেশন, এবং লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য বা যাদের পরিবারে হিস্ট্রি রয়েছে, যারা আক্রান্তের ঝুঁকিতে রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? একদম ছোট্ট করে জানবো, আমরা আলোচনার শেষ প্রান্তে আছি। আচ্ছা, প্রথমেই আমরা বলবো হচ্ছে ডায়েটের ব্যাপারে, যেটা আমরা এতক্ষণ বলছি যে সুষম খাদ্য খেতে হবে, যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকতে হবে 50 থেকে 60%, প্রোটিনের পরিমাণ থাকতে হবে 20 থেকে 30%, এবং ফ্যাটের পরিমাণ থাকতে হবে প্রায় 10%। এবং আপনি যেটা বললেন যে একজন ডায়েটিশিয়ানের তত্ত্বাবধানে থেকে তাকে এই ডায়েটটা কন্ট্রোল করতে হবে, এবং তাকে প্রচুর পরিমাণ পানি খেতে হবে, যেন সে ডিহাইড্রেশনে না ভোগে। বিভিন্ন ধরনের জুস খেতে পারে, তবে মিষ্টি জাতীয় কোনো জুস সে খেতে পারবে না। ডাবের পানিটা সে এখানে প্রেফার করতে পারে, কারো যদি ডিহাইড্রেশন বা
ডায়রিয়া বা এরকম যদি কোনো প্রবলেম থাকে বা প্রেশার কম থাকছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেকেই হরহামেশা নর্মাল স্যালাইন খেয়ে ফেলছেন। এটা করা যাবে না, ডাবের পানিটা এই ক্ষেত্রে সেফ। সেকেন্ড আসি যে আমাদের হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে প্রতিদিন তাকে অন্তত সপ্তাহে 30 মিনিট করে হাঁটতে হবে প্রতিদিন। যদি সেটা সম্ভব না হয় তাহলে সেটা একদিন পর পর একটু বাড়িয়ে 60 মিনিট করে সে হাঁটলো, এটা করতে পারে। এছাড়া সে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে, বিভিন্ন এক্সারসাইজ এখন আছে, জুম্বা, অ্যারোবিক্স, এই টাইপের জিনিসগুলো সে করতে পারে। তবে অবশ্যই সেটা গর্ভকালীন যদি সে থাকে, গর্ভকালীন সময় যদি তার ডায়াবেটিস থাকে, অবশ্যই তার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর তাকে এই এক্সারসাইজগুলো করতে হবে। এবং সবশেষে হলো যে আপনার মেডিসিনটার ব্যাপারে আমাদের তো আসলে নানা ধরনের আমরা মেডিসিন দিয়ে থাকি, যেটা HbA1c লেভেলের উপরে ডিপেন্ড করে আমরা আস্তে আস্তে এটাকে টাইট্রেট করি বা বাড়াই। এবং ইনসুলিন নিলেও সেটা আমরা কিন্তু ইনসুলিনের ডোজটা আমরা তার ব্লাড সুগার লেভেল মনিটরিং করে সেটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে আস্তে আস্তে কিন্তু অ্যাডজাস্ট করি। এবং এক্ষেত্রে দেখা যায় পেশেন্টরা প্রথম যখন আমাদের থেকে ট্রিটমেন্ট নিয়ে যায় 3 মাস পরে বা 6 মাস পরে তারা কিন্তু বেশ ভালোই অনুভব করে, যেহেতু তার সুগার লেভেলটা কমে যাচ্ছে। পরবর্তীতে দেখা যায় যে তারা মেডিসিনটা অফ করে দিচ্ছে। একদমই, এটা খুব প্রচলিত একটি বিষয় আমাদের দেশে। জি জি, তো দেখা যায় যে তারা 2 মাস 3 মাস ভালো থাকে, দেন দেখা যায় তাদের আবার কমপ্লিকেশন অ্যারেস্ট করে। এবং এই কমপ্লিকেশনগুলোর মধ্যে কিন্তু আমরা জানি যে মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার, আমরা সাধারণত 2 ধরনের কমপ্লিকেশন দেখি। চোখ নষ্ট হয়ে যায়, আপনি জেনে থাকবেন যে অন্ধাত্বের যেই ব্যাপারটা, এটা কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের সবচেয়ে বেশি মোস্ট কমন কমপ্লিকেশন ডায়াবেটিসের। এবং তারপরেই চলে আসছে যে কিডনি প্রবলেম হওয়া, কিডনি নষ্ট হয়ে যাওয়া। এবং আমরা যখন মেডিসিনগুলো বা ইনসুলিনগুলো প্রেসক্রাইব করি তখন রোগীরা মনে করেন যে অনেক বেশি দাম বা অনেক বেশি কিছু, কিন্তু এটা তাকে মনে রাখতে হবে যে সে যদি আজকে ডায়াবেটিস কন্ট্রোল না করে, পরবর্তী সময় তার যখন কিডনিটা নষ্ট হয়ে যাবে, ডায়ালাইসিসের জন্য কিন্তু তার একটা প্রচুর পরিমাণ অর্থ সেখানে খরচ হবে। সো এই লং টার্ম চিন্তা আমাদেরকে করতে হবে। অঙ্গ-প্রত্যঙ্গকে নির্দিষ্টভাবে একদম ড্যামেজ করে ফেলে এমন একটা ব্যাধি এটি, শরীরের একদম পা থেকে শুরু করে মাথা ব্রেইন পর্যন্ত এটিকে এফেক্ট করে ফেলতে পারে। তো প্রত্যেকটি ব্যক্তিকে এই ক্ষেত্রে অত্যন্ত সচেতনতার সাথে বিষয়টিকে কন্ট্রোল করা অত্যন্ত জরুরি। এবং আপনি যেমনটি বলছিলেন, খুব গুরুত্বপূর্ণভাবে আপনি বিষয়টিকে বারবারই বলার চেষ্টা করেছেন যে মেডিসিন এবং জীবনযাত্রায় পরিবর্তন, খাদ্যাভ্যাসে পরিবর্তন, বিকল্প কিছু নেই। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে, দীপ্ত টিভিকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থী আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।